আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতির সাথে নিজেরা খাপ খাইয়ে চলার চেষ্টা করছো। তোমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। বাইরে যাওয়ার ব্যাপারে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাসায় যতক্ষণ থাকবে সচেতনভাবে থাকবে। স্যানিটাইজার ব্যবহার, নিয়মিত হাত ধোয়া, এই সকল ব্যাপারে সচেতন থাকবে। নিজেরা যেমন সচেতন থাকবে, অন্যদেরকেও সচেতন করবে। আজকে আমাদের অনার্স তৃতীয় বর্ষের জন্য আজকের সাবজেক্টের নাম হচ্ছে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন। এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই দরিদ্র সেবা নীতি অনুশীলনের প্রথম চ্যাপ্টারে যেটি রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে দেখি কি আছে। দারিদ্র্যের যে বেসিক কনসেপ্টটা সেটি আমরা প্রথমে আলোচনা করব। তবে দারিদ্র্য নিয়ে আলোচনার পূর্বে আমি তোমাদেরকে বলবো যে দারিদ্র্যের যে বানানটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বানান কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। সো এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এখানে যে বানানটি রয়েছে, তোমরা এই বানানটি খুবই মনোযোগ সহকারে দেখবে এবং লিখবে, যাতে এই বানানটি ভুল না হয়। অনেক সময় আমরা এই দরিদ্রতা কথাটিকে দারিদ্রতা বলে ফেলি। দারিদ্র্যের সাথে তা যুক্ত হয় না, সেটি ভুল হবে। সুতরাং এই দারিদ্র যতটুকু এখানে লেখা আছে এটাই সঠিক বানান। এই বানানটি তোমরা অবশ্যই মনে রাখবে। দারিদ্র যখন তুমি বলবে তখন এই ফুল বানানটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আবার তুমি দরিদ্র বলতে পারো, সেটা আলাদা ব্যাপার। দরিদ্রের ক্ষেত্রে এখানে কিন্তু এই জফলা থাকবে না, এটা মাথায় রাখতে হবে যখন তুমি দারিদ্র বলবে। দারিদ্র তা হবে না, তবে যদি তা যুক্ত করতে চাও তাহলে দরিদ্রতা হতে পারে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। যাই হোক, আমরা দেখি এই কনসেপচুয়াল যে ফ্রেমওয়ার্ক রয়েছে দারিদ্র্যের, সেটি আমরা একটু জানার চেষ্টা করি। এখানে কি রয়েছে দেখি, এখানে কি আছে। এখানে যেটি রয়েছে প্রথমেই এখানে দারিদ্র্য সম্পর্কিত কয়েকটি কনসেপ্ট এখানে দেয়া আছে। 4টি কনসেপ্ট এখানে দেয়া আছে। এই 4টি কনসেপ্ট যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দারিদ্র্য সম্পর্কিত বিষয়টা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে আমি মনে করি। দেখো, প্রথমে যেটি দেয়া আছে সেটি হচ্ছে যে মানুষের ইনঅ্যাবিলিটিস, মানুষের যে ডিপ্রাইভেশন ফ্রম ফিনান্সিয়াল স্ট্রেংথ, সেটাই হচ্ছে দারিদ্র্য। বলা হচ্ছে যে অভাব অনটন, অর্থনৈতিক দুর্বলতা, অসচ্ছলতা, অক্ষমতায় দরিদ্র। এই দারিদ্র্যকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। এখানে জাস্ট কনসেপ্টে ক্লিয়ার করার জন্য এই বিষয়গুলো কয়েকটা বিষয় বলা হয়েছে। তো দেখো, মানুষের যে ইনঅ্যাবিলিটিস বলা হচ্ছে, কোন কোন ক্ষেত্রগুলোতে ইনঅ্যাবিলিটিস থাকবে। স্পেশালি ফিনান্সিয়াল যে মানুষের স্ট্রেংথ থাকে, সেটা যখন না থাকে, মানুষ যখন সেই জায়গাগুলোতে অভাব বোধ করে, তখন মানুষ কিন্তু দরিদ্র হয়। তো এখানে সেই বিষয়টা বলা হয়েছে। সেকেন্ডলি, এখানে ডক্টর আলী আকবর, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি যে বিষয়টা বলার চেষ্টা করেছেন, যে তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা ডিস্ট্রেসিং সিচুয়েশন, এমন একটা পীড়াদায়ক অবস্থা যেখানে মানুষ তার জীবন ধারণের যে উপায় সেটি কিন্তু মেটাতে পারে না। মানুষ তার যে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ সেটা কিন্তু লিড করতে পারে না। রাদার দ্যান দে হ্যাভ টু ডিপেন্ডেন্ট অন আদার্স, তাদেরকে অন্যদের উপর নির্ভর করতে হয়। সেই বিষয়টা তিনি বলেছেন। যখন এরকম সিচুয়েশন তৈরি হয় তখন সেটাকে আমরা দারিদ্র বলছি। থার্ডলি, স্ক্যাপ বলেছে 2011 তারা যেটা বলেছে, তারা মাথাপিছু আয় দিয়ে দারিদ্র পরিমাপের চেষ্টা করেছেন। তারা বলেছে যদি কোনো ব্যক্তির আয় $1.25 নিচে হয়, এখন $1.25 বলতে বাংলাদেশি টাকায় যেটা হয়, হয়তো $1 সমান 80 প্লাস সামথিং, 80-81 এরকম টাকার মতো হবে প্রায়। সেই হিসাবে দেখা যায় যে 100 প্লাস
প্লাস আশেপাশে হয়তো 110-20 এরকম হতে পারে। সেই টাকার 110 টাকার নিচে যদি কোনো ব্যক্তির মাথাপিছু আয় হয়, তাহলে তাকে আমরা দারিদ্র বলতে পারি, স্কাপের যে ডেফিনেশন অনুযায়ী তারা যেটা বলেছে। পাশাপাশি আমাদের লাস্টে একটি ডেফিনেশন দেওয়া আছে, একটা কনসেপ্ট এখানে দেয়া রয়েছে, সেটা বলা হয়েছে যে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে এটাকে তারা একটা বঞ্চনা বলেছে। তারা বলেছে যে ইটস এ ডিপ্রাইভেশন ইন টার্মস অফ সোশ্যাল, ইকোনমিক, মেন্টাল অ্যান্ড টু লিড দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ। মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ তার সামাজিক, অর্থনৈতিক, মানসিক এই সকল দিক দিয়ে যখন বঞ্চনার শিকার হচ্ছে, তখন সেটাকে আমরা দারিদ্র্য বলতে পারি। তো আমার মনে হয় এই 4টি কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে, তাহলে দারিদ্র সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এটাই হচ্ছে দারিদ্র্যের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটি আমরা বলতে পারি। তারপরে দেখি দারিদ্র সম্পর্কে আর কি বলা হয়েছে। দারিদ্র্যের পরবর্তীতে কি আছে, দারিদ্র্যের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। দেখো, প্রত্যেকটি বিষয়ের বৈশিষ্ট্য যখন তুমি আলোচনা করবে, বৈশিষ্ট্য যখন তুমি পড়বে, অবশ্যই ইট ড্রাইভস ফ্রম দ্য ডেফিনেশন। বৈশিষ্ট্যগুলো সর্বদাই তোমার এই যে ডেফিনেশনগুলো থেকে আসে। ডেফিনেশনটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে বৈশিষ্ট্য কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো তারপর আমরা এখানে দেখি যে এখানে কি কি বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানার চেষ্টা করি, দেখি এখানে কি কি রয়েছে। প্রথমে যেটি রয়েছে, এটা একটি পীড়াদায়ক অবস্থা, মানে একটা সিচুয়েশন, মানে ডিস্ট্রেসিং একটা সিচুয়েশন। মানুষ এখানে ভালো থাকে না, মানুষ নর্মাল সিচুয়েশনে থাকে না, মানুষ চাইলেই তার যে ডিমান্ড সেটা ফিল আপ করতে পারে না, এমন একটা সিচুয়েশন। তারপরে বলা হয়েছে অভাব, অনটন, অর্থনৈতিক দুর্বলতা, যেটা আমরা কিন্তু এই কথাগুলো ডেফিনেশনে বলে আসছি। তাহলে দেখো, ডেফিনেশন যদি তুমি ভালোভাবে জানো, পড়তে পারো, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যটা তোমার জন্য জানতে সুবিধা হবে। তারপরে বলা হয়েছে যে হতাশার কথা বলা হয়েছে। এখানে এক ধরনের ডিপ্রাইভেশন, যখন তোমার দারিদ্র থাকবে, তখন কিন্তু এক ধরনের ডিপ্রেশন কাজ করে, মানুষের ভিতরে ডিপ্রেশন তৈরি হয়, মানুষ আনএমপ্লয়মেন্ট হয়ে যায়, এখানে একটা আনসার্টিনিটি বিরাজ করে মানুষের মাঝে, এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু মানুষ ফেস করে। তারপরে বলা হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়নের যে গতিটা, সেটি কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়, উন্নয়নের যে গতি থাকে সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়। তারপরে রয়েছে যে প্রয়োজনীয় সেবার উপকরণের ঘাটতি। আমাদের যে প্রয়োজনীয় যে সেবা, যে সার্ভিসটা আমাদের প্রয়োজন, আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেই সার্ভিস কিন্তু আমরা এই দারিদ্র্যের সিচুয়েশনে পাই না। তারপরে যেটি রয়েছে যে এটা মাল অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য সোশ্যাল প্রসেস অর উইথ দ্য সোসাইটি। সামাজিক যে প্রক্রিয়া, সামাজিক যে পরিস্থিতি, সেইগুলোর সাথে কিন্তু অসামঞ্জস্যতা বিরাজ করে এরকম সিচুয়েশনে। তারপরে বলা হচ্ছে মানুষের যে কর্মক্ষমতা সেটি কিন্তু হ্রাস পায়। তারপরে রয়েছে যে মৌলিক চাহিদা পূরণের অভাব, এটি খুবই ভাইটাল একটা কনসেপ্ট। সেটি হচ্ছে যে আমরা কিন্তু বলে থাকি যে অভাব বলতে অভাবটা কিন্তু মূলত মানুষের মৌলিক চাহিদার অভাব। অভাব বলতে কিন্তু মূলত এটাকেই বোঝানো হয়, কারণ অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো না হলেও কিন্তু মানুষ চলতে পারে, কিন্তু মৌলিক যে চাহিদাগুলো মানুষের রয়েছে সেগুলো যদি ফিল আপ না হয়, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারে না। এই জন্য এই অভাবটা কিন্তু ভেরি মাচ ভাইটাল। এবং যখন এই মানুষের যে ওয়ান্ট অফ বেসিক রাইটস, ওয়ান্ট অফ ফান্ডামেন্টাল রাইটস দেখা দেয়, তখন কিন্তু মূলত মানুষের এই দারিদ্র্যের যে উৎপত্তি হয়।
ফাইনালি যেটি দেওয়া আছে পুষ্টিহীনতা। মানুষ যখন দারিদ্র্যের মধ্যে বসবাস করে তখন কিন্তু তার এই পুষ্টি মান বজায় থাকে না, সেই জন্য এখানে পুষ্টিহীনতা একটা পয়েন্ট আউট করা আছে। তো এই ছাড়াও আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তবে মেইন যে বৈশিষ্ট্যগুলো এখানে মোটামুটি ফাইন্ড আউট করা আছে। তোমরা এইগুলো যদি একটু মনে রাখতে পারো, নোট করে নিতে পারো, তাহলে তোমার এই দারিদ্র্যের বৈশিষ্ট্য আর বাইরে থেকে তোমার পড়া লাগবে না। তাহলে এটি গেল যে দারিদ্র্যের বৈশিষ্ট্য। তারপরে কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দারিদ্র্যের শ্রেণীবিভাগ। দারিদ্র্যের শ্রেণীবিভাগ এখানে যেটি বলা হয়েছে, দারিদ্র্যকে মোটামুটি 3 ভাগে এখানে ভাগ করা হয়েছে। সেখানে প্রথমে রয়েছে সাধারণ দারিদ্র্য অবস্থা। এই সাধারণ দারিদ্র্য অবস্থা, নিরঙ্কুশ দারিদ্র্য অবস্থা এবং চরম দারিদ্র্য অবস্থা। তো প্রথমত এই যে সাধারণ দারিদ্র্য অবস্থা কোনটা, মানে এই অবস্থায় মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কোনো রকম তারা মেটাতে পারে, কিন্তু তার চাহিদার অতিরিক্ত কিছু তারা কিন্তু মেটাতে পারে না। কোনো রকম তারা 3 বেলা খেয়ে বেঁচে থাকে কোনো রকম, কিন্তু তাদের অতিরিক্ত যে খাওয়া, অতিরিক্ত যে চাহিদা সেটি কিন্তু ফিল আপ করতে পারে না। এরকম একটা অসচ্ছল জীবনযাপন তারা করে থাকে এই সিচুয়েশনে। তারপরে বলা হচ্ছে নিরঙ্কুশ দারিদ্র্য অবস্থা। এই নিরঙ্কুশ দারিদ্র্য অবস্থায় বলা হচ্ছে যে এখানে কিন্তু মানুষ যে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ সেটি কিন্তু মেনটেন করতে পারে না। এখানে বিশ্বব্যাংক বলেছে যাদের মাথাপিছু আয় $50 বা তার কম, তাদেরকেই তারা নিরঙ্কুশ দারিদ্র্য হিসেবে আখ্যায়িত করেছে। তো নিরঙ্কুশ দারিদ্র্য অবস্থা থেকে সাধারণ দারিদ্র্য অবস্থা থেকে এদের অবস্থা আরও একটু নাজুক। যেমন যদি সাধারণ দারিদ্র্য অবস্থায় 3 বেলা তারা কোনো রকম চলতে পারে, নিরঙ্কুশ দারিদ্র্য অবস্থায় তারা কিন্তু 3 বেলা খেতে পারে না। হয়তো দেখা যায় 2 বেলা খেতে পারছে, অথবা কোনো দিন 3 বেলা, কোনো দিন 2 বেলা, কিন্তু ঠিক মতো তারা 3 বেলাও খেতে পারছে না, এমন একটা পরিস্থিতি। থার্ডলি যেটা বলা হয়েছে চরম দারিদ্র্য অবস্থা। এটি হচ্ছে আলটিমেট একটা সিচুয়েশন দারিদ্র্যের, এবং সেখানে মানুষ খুব মানবেতর জীবনযাপন করে, এবং দেখা যায় এটার আলটিমেট স্টেজটাই হচ্ছে কিন্তু মানুষ নিঃস্ব হয়ে যায়। তখন মানুষ নিঃস্ব হয়ে যায়, তখন তার আর কিন্তু অবশিষ্ট থাকে না তার বেঁচে থাকার মতো, এমন একটা অবস্থায়। এবং এটার ফাইনাল স্টেজে আমরা দেখতে পাই যে ভিক্ষাবৃত্তির সূচনা হয়। এই হচ্ছে দারিদ্র্যের শ্রেণীবিভাগ, প্রধানত তিনটি শ্রেণীবিভাগ। এছাড়াও বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্ন জায়গায়, তবে এটা মেইনলি 3টি যদি দারিদ্র্যের শ্রেণীবিভাগ তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা এটি মোটামুটি লিখতেই চলবে। তাছাড়াও এর সাথে আরেকটা বিষয় অ্যাড করে দিতে হবে, সেটা এখানে রয়েছে যে দারিদ্র্য সীমা। এই দারিদ্র সীমার কথা বলা হয়েছে। এই দারিদ্র সীমাটা মূলত আমরা যেটা করেছি, এবং আমাদের দেশে এটাকে এই দারিদ্রকে 2টি শ্রেণীতে কিন্তু মূলত ভাগ করা হয়েছে। তো সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। দারিদ্র সীমা আমাদের দেশের এই দারিদ্রকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 2টি হচ্ছে দারিদ্র সীমা 1, দারিদ্র সীমা 2। দারিদ্র সীমা 1 সেখানে বলা হয়েছে যে যাদের মাথা পিছু খাদ্য গ্রহণের পরিমাণ 2122 কিলো ক্যালোরি, তাদেরকে দরিদ্র সীমা 1 মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং দারিদ্র সীমা 2 বলা হয়েছে যাদের মাথাপিছু খাদ্য গ্রহণের পরিমাণ 1805 কিলো ক্যালোরি, এদেরকে দারিদ্র সীমা 2 অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে দেখো, এটা হলো কিলো ক্যালোরি, এটার উপর নির্ভর করে মূলত এই দারিদ্র সীমাটা নির্ধারণ করা হয়েছে। তো তোমার পরীক্ষায় শর্ট কোশ্চেনে অনেক সময় এটা আসতে পারে, দারিদ্র সীমা সংক্রান্ত কোশ্চেন। সেক্ষেত্রে যদি আসে তাহলে তোমরা এটা লিখে দিবে। এটা প্রথম দেখো দারিদ্র সীমা 1, এটা যে কিলো ক্যালোরির কথা একটু যদি তোমার মুখস্থ রাখতে সুবিধা হবে, যদি 21-22 কিলো ক্যালোরি এভাবেও তুমি মুখস্থ রাখতে পারো, 21-22, তাহলে সেটি তোমার জন্য আরও সুবিধা হবে। এটি গেল দারিদ্র সীমা। তারপরে দেখি কি আছে। বাংলাদেশে দারিদ্র্যের কারণ, এটা তোমাদের ব্রড কোশ্চেনে অনেক সময় আসে, যে রচনামূলক যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আছে সেটিতে কিন্তু আসতে পারে। আমরা দেখি এখানে বাংলাদেশের দারিদ্র্যের কারণ হিসেবে কোন কোন বিষয়গুলো এখানে বলা হয়েছে, আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত যেটি রয়েছে অনুন্নত কৃষি ব্যবস্থা।
দেখো আমাদের দেশের মানুষ কিন্তু 75% পিপলস আর ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। 75% মানুষ আমাদের দেশে কিন্তু কৃষির উপর নির্ভরশীল, এবং আমাদের যে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়ের প্রায় 40% কিন্তু এই সেক্টর থেকে আসে। তো সেখানে আমাদের কৃষি ব্যবস্থায় কিন্তু তেমন পরিবর্তন আসেনি। উন্নত দেশে যে পরিবর্তন এসেছে কৃষি ব্যবস্থায়, সেই পরিবর্তন কিন্তু আমাদের দেশে এখনও আসেনি। উন্নত দেশের যে উৎপাদন ব্যবস্থা, যে রেঞ্জ তারা ক্রস করেছে, সেটি কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত ক্রস করেনি। তো এটি হচ্ছে একটি বাংলাদেশের অন্যতম দারিদ্র্যের কারণ। আমাদের চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না, যে কারণে আমাদের আমাদের দেশের মানুষ কিন্তু এখনও দরিদ্র, তারা কিন্তু রয়ে গেছে। তারপরে যেটি বলা হয়েছে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। দেখো বাংলাদেশ প্রায় 200 বছরের মতো বিদেশিদের দ্বারা শাসিত হয়েছে। এই 200 বছর শাসন হওয়ার কারণে দেখা গেছে একসময় ইংরেজরা শাসন করেছে, পরবর্তীতে পাকিস্তানিরা শাসন করেছে। তাদের কিন্তু মূল টার্গেট ছিল তাদের নিজেদের স্বার্থ রক্ষা করা, যে কারণে তারা এই দেশকে শোষণ করেছে, শাসন করেছে, এবং তাদের নিজেদের স্বার্থে কিন্তু এই দেশ থেকে সব কিছু নিয়ে যাওয়ার তারা কিন্তু চেষ্টা করেছে। যে কারণে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা কিন্তু ভেঙে পড়েছিল, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা এই ঔপনিবেশিক শাসনের কারণে, যে কারণে এটাও একটি অন্যতম দারিদ্র্যের কারণ। তারপরে বলা হয়েছে রাজনৈতিক অস্থিরতা। দেখো আমাদের দেশে কিন্তু হরতাল, ধর্মঘট, ভাঙচুর, জ্বালাও পোড়াও এগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। এখন যদিও কমেছে, কিন্তু একটা সময় এটি কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল, এবং বিভিন্ন সময় কিন্তু আমরা এই হরতালের যে প্রভাব এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এটির কারণেও মানুষ যখন কাজ করতে পারে না, একটা ইকোনমিক লস হয়, ইকোনমিক স্লোডাউন হয়, দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভেঙে পড়ে, তখন এটি কিন্তু মানুষের দারিদ্র্যের একটি অন্যতম কারণ। তারপর হচ্ছে ভাগ্যের উপর নির্ভরশীলতা। ভাগ্যের উপর মানুষ নির্ভর করে, কিন্তু এটি বিশেষত হয় ধর্মের যে একটা মিস ইন্টারপ্রিটেশন, ধর্মের যে অপব্যাখ্যা, সেটির কারণে এটি মূলত হয়ে থাকে। আমরা নিজের ভাগ্যের উপর সব কিছুই ছেড়ে দিই। এই জন্য এই ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক কুসংস্কারাচ্ছন্ন। সেটিও কিন্তু আমাদের দেশের একটি দারিদ্র্যের একটি অন্যতম কারণ। তারপরে যেটি রয়েছে নিরাপত্তার অভাব। আমাদের দেশে কিন্তু মানুষের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, আমরা এই সমাজকর্মের সোশ্যাল সিকিউরিটি কিন্তু একটি অন্যতম কনসেপ্ট। সোশ্যাল সিকিউরিটি, সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু আমাদের এখনও পর্যন্ত স্ট্রং হয়নি, যে কারণে উন্নত দেশগুলোতে কিন্তু এই সামাজিক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং একটি দেশ যত বেশি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করবে, সেই দেশ কিন্তু তত বেশি উন্নত হবে। তো আমাদের দেশেও অনেকগুলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনও বাংলাদেশে প্রায় 150+ সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম নেওয়া হয়েছে, এবং দিন দিন এই সোশ্যাল সিকিউরিটি যে প্রোগ্রামের যে স্টেপগুলো, সেটি কিন্তু আরও বর্ধিত করা হচ্ছে। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত প্রয়োজনের তুলনায় কিন্তু এখনও পর্যন্ত অপ্রতুল, যে কারণে আমাদের মানুষ এখনও পর্যন্ত দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে একটা বড় জনগোষ্ঠী। তারপরে যেটি রয়েছে শিল্পে অনগ্রসরতা। দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটি কিন্তু প্রত্যেক দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা দেশ যখন উন্নত হয়, তখন তারা কিন্তু কৃষি থেকে শিল্পের দিকে বেশি ঝুঁকে যায়। আমরা বলি যে উন্নত দেশগুলোকে আমরা বিশেষত কিন্তু শিল্প উন্নত দেশ বলি, কারণ শিল্পের উন্নয়ন ঘটেছে। শিল্পের উন্নয়ন ঘটার কারণে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একটি পরিবর্তন এসেছে, কিন্তু সেটি কিন্তু আমাদের এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এখনও পর্যন্ত শিল্পে যারা কাজ করে, তারাও কিন্তু ঠিকমতো জীবনযাপন করতে পারছে না। আজকে যদি আমরা আমাদের গার্মেন্টস সেক্টরের কথা বলি, গার্মেন্টস সেক্টর আমাদের দেশের একটি অন্যতম শিল্প, কিন্তু গার্মেন্টস সেক্টরে যারা জব করছে, যারা কাজ করছে, তারাও কিন্তু একটা আনসার্টিনিটিতে ভোগে। তাদের কিন্তু কোয়ালিটি অফ লাইফ সেটি কিন্তু এখনও পর্যন্ত স্ট্যান্ডার্ড না, যে কারণে এই বিষয়টাও কিন্তু আমাদের দারিদ্র্যের একটি অন্যতম কারণ। তারপরে বলা হচ্ছে যে সম্পদের অসম বন্টন। যে
এটি একটি গুরুত্বপূর্ণ কারণ, কারণ আমাদের যে সম্পদ রয়েছে, সোশ্যাল রিসোর্স রয়েছে, সেগুলোও কিন্তু আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি না। আমাদের একটা কথা বলা হয়ে থাকে যে এখানে রয়েছে যে 10% পিপলস আর কনজিউমিং 90% রিসোর্সেস। তার মানে হলো যে 90 ভাগ সম্পদ 10 ভাগ লোক কিন্তু এটা ভোগ করছে। যে কারণে দেখা যায় এই যে সম্পদের যে ইনইকুয়ালিটিস অফ ডিসবার্সমেন্ট অফ রিসোর্সেস, সেটির কারণে কিন্তু একটা শ্রেণী, তারা কিন্তু দারিদ্র শ্রেণী যারা রয়েছে তারা কিন্তু আরও দারিদ্র হচ্ছে, আবার যারা ধনী শ্রেণী রয়েছে তারা কিন্তু আরও বেশি ধনী হচ্ছে, যেটা ক্যাপিটালিজমের একটা কুফল যেটা সেটি কিন্তু হচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু এরকম একটা পদ্ধতি এখনও পর্যন্ত চালু রয়েছে। এরকম এই সিস্টেমটা, এই ইনইকুয়ালিটিসের কারণে কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত অনেক পিছিয়ে আছে। তো এটি একটি অন্যতম দারিদ্র্যের কারণ। তারপর রয়েছে জনসংখ্যার ঊর্ধ্বগতি। দেখো আমাদের দেশে জনসংখ্যার হার এখনও পর্যন্ত 1.34% এখনও পর্যন্ত। একটা সময় কিন্তু বাংলাদেশের দারিদ্র্যের এই জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু আরও অনেক বেশি ছিল। দেখো জনসংখ্যা বৃদ্ধির হার যে সকল দেশে যত বেশি, সেই সকল দেশ কিন্তু তত বেশি অনুন্নত। আফ্রিকান কান্ট্রিগুলোতে তুমি যদি একটু দেখো, আফ্রিকান কান্ট্রিগুলোতে এখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি। এবং দেখো এখানে দেখা যায় যে এই জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণে মানুষের মাথাপিছু আয় একদিকে যেমন কমে যায়, তেমনি দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভঙ্গ হয়ে যায়। কারণ হচ্ছে এই এত বেশি জনসংখ্যাকে যদি সম্পদে পরিণত করা না যায়, তাহলে কিন্তু দেশের সামগ্রিক খাত এটি কিন্তু ভেঙে যায়। তো এটি হচ্ছে বাংলাদেশের দারিদ্র্যের একটু অন্যতম কারণ। বাংলাদেশেও জনসংখ্যার এখনও পর্যন্ত ঊর্ধ্বগতি রয়েছে। তো এই ঊর্ধ্বগতি বর্তমানে যেটি রয়েছে সেটিকেও যদি কমানো সম্ভব হয়, তাহলে কিন্তু দারিদ্র্যের হার অনেকটা কমানো সম্ভব। তারপরে যেটি রয়েছে কর্মসংস্থানের স্বল্পতা। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বেকার। একটা সরকার হিসাবে বলা হয়েছে 26 লাখ বেকার রয়েছে। তো কিন্তু আসলে এর চেয়ে বেশিও রয়েছে। আরেকটা স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে দেশে প্রায় 4 কোটি মানুষের মতো বেকার রয়েছে, শিক্ষিত বেকার রয়েছে। তো এই যে এত মানুষ যদি বেকার থাকে, তাহলে কিন্তু তারা তাদের যে এনার্জি, তাদের যে লেবার, তারা কিন্তু দিতে পারছে না, যে কারণে দেশ আস্তে আস্তে আরও বেশি দরিদ্র হতে থাকে। তো আমাদের দেশে এই পরিস্থিতির কারণে কিন্তু আমরা এটাকে দারিদ্র্যের একটি অন্যতম কারণ হিসেবে অভিহিত করতে পারি। তারপরে যেটি রয়েছে প্রাকৃতিক বিপর্যয়। তোমরা জানো যে প্রত্যেক বছর আমাদের দেশে কিন্তু বহু ঝড়, সাইক্লোন, নদী ভাঙন, বন্যা, খরা এগুলো কিন্তু দেখা দিচ্ছে। দেখো রিসেন্টলি আমাদের যেটি হয়েছে যে আমাদের দক্ষিণাঞ্চলের আমপান হয়েছে, বহু ঘর বাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে। মানুষের এখনও পর্যন্ত বসবাস করার জায়গা কিন্তু নাই, তারা কিন্তু এই রাস্তার পরে বসবাস করছে। তো তাদের যে ইকোনমিক যে ক্ষতিটা হয়েছে, যে আর্থিক ক্ষতিটা হয়েছে, সেটি কিন্তু পুষিয়ে নেওয়াটা খুব কঠিন ব্যাপার অনেক সময়ের। কারণ আমরা দেখেছি 2009 সালে যখন আইলা হয়েছিল, সেই আইলার ক্ষত কিন্তু এখনও পর্যন্ত শুকায়নি। এখনও পর্যন্ত সেই 2009 সালে আইলা হয়েছে, প্রায় এর ভিতরে 11 বছর চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই ক্ষত রয়ে গেছে। তো এই ধরনের কোনো বিপর্যয় যখন হয়, সেটি কিন্তু মানুষের জানমালের যেমন ক্ষতি করে, তেমনি আর্থিক যে অবস্থা সেটিকেও কিন্তু নষ্ট করে দেয়, ভেঙে দেয়। তো এটি বাংলাদেশের দারিদ্র্যের একটি অন্যতম কারণ। তারপরে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটি সরকার চেষ্টা করছে সর্বোচ্চ পরিমাণ, প্রত্যেক দেশের সরকারের চেষ্টা করে, আমাদের দেশের সরকারও চেষ্টা করছেন, কিন্তু আসলে দেখা যায় যে বাজার দরের উপর নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন ব্যাপার। এটি তোমরা দেখো যে বাজারে এক এক সময় এক এক ধরনের হঠাৎ করে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যায়। এই যে নিয়ন্ত্রণহীনতার কারণে মানুষ কিন্তু তার যে রাইটসগুলো, যে অধিকারগুলো, যে মানুষের যে চাহিদাগুলো, সেগুলো কিন্তু পূরণ করতে পারছে না। কারণ অতিরিক্ত দামের কারণে তারা কিন্তু এগুলো কিনতে পারছে না, যে কারণে মানুষ দারিদ্র থেকে যাচ্ছে। তারপরে আরও বেশ কয়েকটি কারণ এখানে রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের যে সম্পদের ত্রুটিপূর্ণ ব্যবহার। আমাদের যে সম্পদ আছে সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি না, যে কারণে মানুষ সম্পদের ব্যবহার না করার কারণে সম্পদ ঠিকই থেকে যাচ্ছে, কিন্তু সেই সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না।
এতে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং দেশে কিন্তু দারিদ্র্যের যে মাত্রা সেটিও কিন্তু কমছে না। পরবর্তীতে রয়েছে কুটির শিল্পের বিলুপ্তি। একটা সময় আমাদের দেশে কিন্তু কুটির শিল্প ছিল, যারা হাতে বানিয়ে কাপড় বা অন্য অন্য যে ক্রাফটস যে শিল্প আছে সেগুলো কিন্তু তারা তৈরি করতো, কিন্তু সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ এখন যে মেশিনারিজ যে যন্ত্রপাতির কারণে উৎপাদন ব্যবস্থায় একটা পরিবর্তন এসেছে, আর পরিবর্তন আসার কারণে মানুষ এই এই যে যারা কুটির শিল্পের সাথে যুক্ত ছিল তারা কিন্তু আস্তে আস্তে এইটা থেকে সরে যাচ্ছে। কারণ এতে তাদের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড কিন্তু ফিল আপ হচ্ছে না। তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু এই কুটির শিল্পের মাধ্যমে ফিল আপ হচ্ছে না, যে কারণে আস্তে আস্তে তারা এইগুলো থেকে দূরে সরে যাচ্ছে। একদিকে আমাদের ঐতিহ্য নষ্ট হচ্ছে, তেমনি সাথে সাথে দারিদ্র্যের যে বিস্তৃতি সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটি একটি অন্যতম কারণ। তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ জনসংখ্যা। আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে তাদের কিন্তু একটা বড় অংশ হচ্ছে ত্রুটিপূর্ণ। অ্যাকচুয়ালি আমি এই বিষয়টা বলতে চাই যে জনসংখ্যা সকল দেশে শুধুমাত্র জনসংখ্যা যদি বেড়ে যায় আমরা এটাকে জনসংখ্যা বৃদ্ধি এটা অভিশাপ হিসেবে দেখব না। কারণ এই বর্ধিত জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করা যায় তাহলে কিন্তু এটি প্রত্যেক দেশের জন্য আশীর্বাদ। তো এই ত্রুটিপূর্ণ জনসংখ্যা আমাদের দেশে হয়তো অনেকে ডিজেবল পার্সন আছে বা ওই যে অনুৎপাদনশীল যে জনগোষ্ঠী সেটি কিন্তু প্রত্যেক দেশে আছে, আমাদের দেশেও আছে। তো এগুলোকে আমরা সম্পদে পরিণত করতে পারছি না, যে কারণে আমাদের কিন্তু দারিদ্র্যের হার এটার কারণেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে ব্যাপক বাণিজ্য ঘাটতি। এই বাণিজ্য ঘাটতি দেখো আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের কিন্তু এই বাণিজ্য ঘাটতি রয়েছে। এই বাণিজ্য ঘাটতির কারণে আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারছি না। আর এতে একদিকে যেমন দেশের অর্থনীতি স্লো ডাউন হয়ে যাচ্ছে, তেমনি সোশ্যালি আমরা কিন্তু ডিস্ট্রেসড হয়ে যাচ্ছি। আমরা যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এখান থেকে তারা বঞ্চিত হচ্ছে, আর্থিক সুবিধা থেকে তারা কিন্তু স্পেশালি বঞ্চিত হচ্ছে। এটিও একটি দারিদ্র্যের একটি অন্যতম কারণ। তারপরে যেটি রয়েছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। দেখো পরিকল্পনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কাজের জন্য। যে কোনো কাজ করার আগে সেটাকে কিন্তু একটা ফ্রেমের ভিতরে আনতে হয়। তোমরা জানো যে বর্তমানে বিভিন্ন প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলোকে সুষ্ঠুভাবে হ্যান্ডেল না করার কারণে সেই প্রকল্পগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এটা একদিকে দেখা যাচ্ছে যে অর্থের খরচ হচ্ছে, কিন্তু অর্থের খরচ হওয়া সত্ত্বেও যে সুবিধাটা জনগণ পেতে পারত সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। এই কারণে এই সুষ্ঠু পরিকল্পনার অভাবে কিন্তু অনেক প্রোগ্রাম লস্ট হচ্ছে। এতে একদিকে দেশের অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে মানুষ তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো এটি হওয়ার কারণে এটাও মানুষ দারিদ্র্যের হার বৃদ্ধি করতে সহযোগিতা করে, এটিও দারিদ্র্যের একটি অন্যতম কারণ। তারপরে হচ্ছে উৎপাদনের স্বল্পতা। আমাদের দেশের উৎপাদন যতটা হওয়া উচিত সেই পরিমাণে কিন্তু হচ্ছে না। আমরা কৃষির ক্ষেত্রে বলেছিলাম যে উন্নত দেশে যেখানে 40 মণ ধান একটা সার্টেন জমিতে উৎপাদিত হয়, সেখানে একই পরিমাণ জমিতে বাংলাদেশের ধান উৎপাদন হচ্ছে মাত্র 10 মণ। তো এই উৎপাদনশীলতার কারণে আমাদের স্বল্প উৎপাদনশীলতার কারণে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি উৎপাদনের ক্ষেত্রে। তো এটিও একটি অন্যতম দারিদ্র্যের কারণ। তারপর হচ্ছে সরকারি সুযোগ সুবিধার অভাব। যে সুযোগ সুবিধা আসলে দেওয়া উচিত সাধারণ জনগোষ্ঠীকে, সেই সুযোগ সুবিধা সরকার যখন দিতে না পারে তখন কিন্তু দেশে যে দরিদ্র জনগোষ্ঠী সেটির সংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে ঋণের অভাব। ঋণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য, স্পেশালি যে ঋণ দেওয়া উচিত সেই ঋণ কিন্তু আমাদের দেশে সেই আশানুরূপ কিন্তু দেওয়া হয় না। কৃষকদের জন্য যে ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার সেই ধরনের ইনসেন্টিভ নাই। তাছাড়া ঋণ দিলেও কিন্তু দেখা যায় যে অনেক সময় কৃষকদের এই ঋণ তারা পরিশোধ করার জন্য কিন্তু নিজেদের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করতে হয় তাদেরকে। অনেক কৃষক আছে তারা ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাদের বংশধরদের উপর একটা চাপ আসে। তো এটি হচ্ছে কিন্তু খুবই একটা ট্রাবলসাম সিচুয়েশন ফর দ্য ফার্মার্স। সো এটির কারণেও কিন্তু মানুষ
যে স্পেশালি যারা নিম্ন আয়ের মানুষ, কৃষক শ্রেণী, তারা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে একদিকে, তেমনি তারা কিন্তু দিন দিন আরও দারিদ্র্যের দিকে চলে যাচ্ছে, তারা ঝুঁকে যাচ্ছে। তো এগুলো হচ্ছে বাংলাদেশের দারিদ্র্যের, এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে। জাস্ট এখানে মোটামুটি কয়েকটি বিষয়, মেইন যে বিষয়গুলো রয়েছে, মেইন যে কারণগুলো রয়েছে সেগুলো এখানে ফাইন্ড আউট করা হয়েছে। এখানে এই বিষয়গুলো মোটামুটি যদি তোমাদের রচনামূলক প্রশ্ন আসে তাহলে এই কারণগুলো যদি তোমরা লিখতে পারো, আমার মনে হয় এখানে একটা ভালো মার্কস তোমাদের আশা করা সম্ভব। তো এইটি ছিল আমাদের বাংলাদেশে দারিদ্র্যের কারণ। এইগুলোই ছিল আজকের মতো, এ পর্যন্তই। আমরা আজকে যেগুলো শিখেছি, যে দারিদ্র্যের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যে মেইন কনসেপ্টটা কী সেটি আমরা জানানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। দারিদ্র্যের যে বৈশিষ্ট্য রয়েছে সেটি আমরা বলার চেষ্টা করেছি। দারিদ্র্যের যে শ্রেণীবিভাগ সেটি আমরা বলার চেষ্টা করেছি, দারিদ্র্যের সীমা, এবং ফাইনালি আমরা দারিদ্র্যের কারণ, বাংলাদেশের দারিদ্র্যের কারণ সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই সাবজেক্টটির জন্য, যেহেতু অন্যান্য চ্যাপ্টারগুলো পড়তে হলে অবশ্যই তোমার এই প্রথম দিকের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, না হলে পরবর্তী বিষয়গুলো তোমার বুঝতে অসুবিধা হবে। সো আজকে এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাস আমি জানিয়ে দিব। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এটাই প্রত্যাশা করি।